ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় জনগণ আর মানবে না। ফরিদপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির। এবং সর্বশেষ জানাবো, সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে বলছে স্বাস্থ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় জনগণ আর মানবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে। আমির খসরু বলেন, শেখ হাসিনা বিদায় হওয়ার পর বাংলাদেশের মানুষ বিরাট একটি মনোভাব তৈরি করেছে। মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছে, সেটি আমাদের ধারণ করতে হবে, রাজনীতি হিসেবে ধারণ করতে হবে, দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, আমাদের প্রত্যেকটি বিষয়ের উপর অবস্থান স্পষ্ট থাকতে হবে, যাতে সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তারা দেশের প্রত্যেকটি সেক্টরে কাজ করতে পারে। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় আছে সেই বিষয়টি আগামীতে কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে নিয়ে আসার জন্য আমরা কি করব। স্বাস্থ্য খাত অনেক গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ে আমরা স্বাস্থ্যসেবা কিভাবে জনগণের সেবায় নিয়োজিত করতে পারবো সে বিষয়টির প্রতি গুরুত্ব দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন, ক্ষমতায় আসার পর 3 বছর ছিলেন। 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, তিনি সবকিছুকে ভেঙে ফেলে তৈরি করেছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেন কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রত্যেকটি বিষয়ের উপর তিনি নজর রাখতেন। সেই বিষয়টি আমাদের অনুসরণ করতে হবে। তিনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন না, একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন সংস্কারক ছিলেন। সুতরাং জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। তার দর্শন আমাদের মধ্যে চলে আসে। দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছিলেন। অর্থনীতিতে প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকবে। তিনি বলেন, তারেক রহমান বলেছেন, কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা খুন করেছে, গুম হয়েছে, তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে। আমির খসরু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করে দেশের সব প্রতিষ্ঠান একদলীয় করে ধ্বংস করে দিয়েছে, এমনকি সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন, তার ভাবনা আমাদের ধারণ করতে হবে। জিয়াউর রহমান কারো বিরুদ্ধে সরাসরি তার বক্তব্য ফলো করেনি। তিনি যে কাজগুলো করতেন সেটা তিনি বলতেন। কারোর সঙ্গে বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য ছিল না। ফরিদপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষ। ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই দল গ্রামবাসী। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অর্ধশতাধিক নারী পুরুষ আহত হন। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে সলিথা ও মিরাকান্দা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলে দুই গ্রামের কয়েকজন তরুণ হাতাহাতিতে জড়ায়। এক পর্যায়ে মিরাকান্দা গ্রামের নাইম মাতুব্বা নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনা পরিস্থিতি বিরাজ করে দুই গ্রামের মানুষের মাঝে। শনিবার ভোর হতে দুই গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল, সরকি, কাটরা, রামদা, চ্যান সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলার প্রস্তুতি নেয়। পরে সকালে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নগরকান্দা থানার ওসি সহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সলিথা গ্রামের বাসিন্দা আক্তার হাদি জানান, ওয়াজ মাহফিলে মিরাকান্দা গ্রামের কয়েক তরুণ মেয়েদের অশ্লীল ভাষায় ইঙ্গিত করে। এ সময় আমাদের গ্রামের লোকজন বাধা প্রদান করেন। পরে তারা আমাদের একটি ছেলেকে মারপিট করে। ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের মানুষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মিরাকান্দা গ্রামের বাসিন্দা পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জানান, সলিথা গ্রামের ওয়াজ মাহফিলে আমাদের গ্রামের ছেলে নাইমকে মারপিট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মাঝে পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দল গ্রামবাসী। পরে স্থানীয় বিএনপি নেতা ও থানা পুলিশের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির।
জনগণের উপর ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালন ব্যয় কমানো ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ও ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালনা ব্যয় 10% কমাতে পারে, তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে হবে। উল্লেখ্য, 2024-25 অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 50,875 কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল। সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলো সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে, ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল হবে এবং দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন ঘটবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনার সমন্বয়ের চরম ঘাটতি রয়েছে। যদিও এনবিআর এর সাম্প্রতিক বিবৃতিতে দাবি করা হয় বর্ধিত করারোপ খাতে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই, তথাপি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদেরা এনবিআর এর এ যুক্তি মানতে নারাজ। তাদের মতে ওষুধ, এলপিজি, মোবাইল সেবা, রেস্তোরাঁর খাবার এবং পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রের করারোপ বৃদ্ধি পেলে জনজীবনতে ভোগান্তি আরো ত্বরান্বিত হবে এবং মূল্যস্ফীতির উদ্ভূলন ঘটবে। ভ্যাট ব্যবস্থার সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা বলেন, এমনিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের অর্থনীতির অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। ভঙ্গুর অবস্থা সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে তা দেশের জনগণের জন্য কোনোভাবে কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না নিয়ে যাই। এই নেতা বলেন, আমরা পূর্বে বলেছি যে অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব, তাই সরকারকে অনুরোধ করছি আপনারা নীতিমালা প্রণয়ন জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারকে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারণ পরোক্ষ কর সব শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপর বোঝা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।